আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস অফ ডিফারেন্ট এলিমেন্টস অফ অ্যান অর্গ্যানিক কম্পাউন্ড। জৈব যৌগ যে বিভিন্ন মৌল দ্বারা গঠিত, সেই বিভিন্ন মৌলগুলোর শতকরা পরিমাণ নির্ণয় করতে হইবে, অর্থাৎ পরিমাণগত বিশ্লেষণ। প্রথমেই বিভিন্ন মৌলের মধ্যে কার্বন হাইড্রোজেন জৈব যৌগের মধ্যে কম্পালসারি থাকে, তাই সেই কার্বন এবং হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত সেটা আমরা বার করব। এস্টিমেশন অফ কার্বন অ্যান্ড হাইড্রোজেন বাই লিবিক্স মেথড। অনেক মেথড রয়েছে, তার মধ্যে সিলেবাসে লিবিক মেথডটি রয়েছে। এটা বার করতে গিয়ে প্রথমে আমি একটা যন্ত্রসজ্জা নিচ্ছি। তাতে এরকম একটা হার্ড গ্লাস, শক্ত কাঁচের টিউব, কাঁচ নল, দহন নল, এটা অতিমাত্রায় তাপ সহ্য করতে পারে। তাতে একটা পোর্সিলিনের বোট, এতে কিছু জৈব যৌগ নেওয়া আছে, যাতে কমপক্ষে কার্বন হাইড্রোজেন থাকবে। অক্সিজেন থাকলেই ওই কার্বন হাইড্রোজেনের দহনে সেই অক্সিজেনটা সাহায্য করবে, আর তার সঙ্গে আরও বাড়তি অক্সিজেন সাপ্লাই করার জন্য এর সঙ্গে অতিরিক্ত পরিমাণ কিউপ্রিক অক্সাইড মেশাতে হবে। তাহলে সেই অতিরিক্ত কিউপ্রিক অক্সাইড সম্পন্ন বা যুক্ত সামান্য পরিমাণে অর্গ্যানিক নমুনা নেওয়া হলো। অর্গ্যানিক নমুনাটাকে কিন্তু অতি সূক্ষ্মভাবে ওজন করা হলো, যার ওজনটা নেওয়া হলো W গ্রাম। এবারে বার্নার দিয়ে যখন এই নমুনাটিকে, কিউপ্রিক অক্সাইড সমেত নমুনাটিকে উত্তপ্ত করা হলো, তখন এই জৈব যৌগের মধ্যে উপস্থিত কার্বন অক্সিজেনের সঙ্গে, কিউপ্রিক অক্সাইড উত্তপ্ত অবস্থায় অক্সিজেন সাপ্লাই করে, কার্বনটা কার্বন ডাইঅক্সাইডে পরিণত হবে, আর হাইড্রোজেনটা জলে পরিণত হবে, নিয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং জলীয় বাষ্প। সেই সঙ্গে অক্সিজেন থাকলে তো কার্বনটাকে দহনে সাহায্য করবে, হাইড্রোজেনটাকে দহনে সাহায্য করবে। আবার তার সঙ্গে যদি আবার নাইট্রোজেন থাকে, তাহলে আরেকটুকু বিশেষ করে তামার উত্তপ্ত, এখানে বিশুদ্ধ তামার একটা কয়েল এর মধ্যে রাখতে হবে, তাকেও উত্তপ্ত করতে হবে। সেটা অবশ্য পরবর্তী স্টেজে নাইট্রোজেন গ্যাস তৈরি করবে, সে নাইট্রোজেন গ্যাস বেরিয়ে যাবে। এখন যেহেতু কার্বন আর হাইড্রোজেনের পরিমাণ নির্ণয় করব, তাই কার্বন এবং হাইড্রোজেন থেকে প্রাপ্ত যে গ্যাস, কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প, এইটা শোষণ করার জন্য প্রথমেই নির্গত গ্যাসকে একটা টিউবের মধ্য দিয়ে চালনা করতে হবে। যে টিউবে রয়েছে অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড, যেটা জলকে পুরোপুরি জলীয় বাষ্পকে শোষণ করে নেয়। তারপরে পরবর্তীতে এই ক্যালসিয়াম ক্লোরাইড জলীয় বাষ্প শোষণ করার পর তারপরে থেকে থাকে কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড শোষণ করার জন্য আরও একটা টিউবের মধ্যে দিয়ে KOH রাখা হয়, KOH এর গাঢ় দ্রবণ। সেই KOH এর গাঢ় দ্রবণের মধ্য দিয়ে যখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গমন ঘটবে, তখন কিন্তু পুরোপুরি কার্বন ডাইঅক্সাইডটা ওই গ্যাসে তরল দ্রবণে শোষিত হয়ে যাবে। শোষণের ফলে এদের যেমন এই KOH দ্রবণে যেমন ওজন বাড়বে, তেমনি জলীয় বাষ্প শোষণের ফলে ক্যালসিয়াম ক্লোরাইডের ওজন কিন্তু বাড়বে। এখন সেই কতটা পরিমাণে এখানে জলীয় বাষ্প শোষণ করলো বা এখানে কতটা কার্বন ডাইঅক্সাইড শোষণ করলো, তার আগে কিন্তু এই ক্যালসিয়াম ক্লোরাইড যুক্ত টিউবটাকে খুব সূক্ষ্মভাবে ওজন করে নিতে হবে। একইভাবে KOH পূর্ণ টিউবটাকেও পৃথকভাবে এবং সূক্ষ্মভাবে ওজন করে নিতে হবে। তারপরে যথারীতি নমুনাটিকে উত্তপ্ত করা হলো। উত্তপ্ত করার পর যতটা কার্বন ছিল পুরোপুরি কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেনটা জলীয় বাষ্পে পরিণত হলো, সেইগুলো এবার ধীরে ধীরে এতে শোষিত হয়ে গেল। তারপরেও কিন্তু দীর্ঘক্ষণ ধরে উত্তাপ প্রক্রিয়া চলবে, যাতে করে কোনামাত্র এই জৈব যৌগে ইনকমপ্লিট অবস্থায় দহন না, দহনটা সম্পূর্ণ যেন ঘটে থাকে। আচ্ছা, এবারে সেই পরিমাণটা আমরা জলীয় বাষ্পের পরিমাণটা এবং শোষিত কার্বন ডাইঅক্সাইড। এবারে এস্টিমেশন অফ হাইড্রোজেন। হাইড্রোজেন নির্ণয়ের ক্ষেত্রে প্রথমেই আমাদের যেটা ওজন, ফার্স্ট ওয়েট। সেই ফার্স্ট ওয়েট বলতে গিয়ে প্রথমবারে ওজন করে নেওয়া হলো, তাতে ওয়েট অফ টিউব প্লাস
ক্যালসিয়াম ক্লোরাইড, এই ওজনটাকে ধরে নিলাম W1 পাওয়া গেছে। পরবর্তীতে বিক্রিয়া সম্পন্ন হলো, সম্পূর্ণ জলীয় বাষ্প শোষণ করে নেওয়ার পর তারপরে আবার ইউটিউবটাকে দ্বিতীয়বার ওজন করা হলো। সেকেন্ড ওয়েটের ক্ষেত্রে ওয়েট অফ ইউটিউবের ওজন প্লাস ক্যালসিয়াম ক্লোরাইড আর তার সঙ্গে জলীয় বাষ্প পুরোটাই শোষণ করে নিয়ে সেই ওজনটাকে ধরে নেওয়া হলো W2 পাওয়া গেল। এবারে এই দ্বিতীয় ওজন থেকে যদি প্রথম ওজনটা বাদ দেওয়া হয় তাহলে আমরা শোষিত জলীয় বাষ্পের ওজনটা পেয়ে যাব, অর্থাৎ ওয়েট অফ H2O জলের ওজন, শোষিত জলের ওজন সমান হলো গিয়ে সেকেন্ড ওয়েট অর্থাৎ W2 মাইনাস W1, ধরে নিচ্ছে এই ওজনটা হলো গিয়ে X গ্রাম ওয়েট। তাহলে এই X গ্রাম যে জলের ওজনটা পেলাম শোষিত জল, তাতে কতটা হাইড্রোজেন রয়েছে আমরা বার করে নেব। আমরা জানি যে 18 গ্রাম জলে 2 গ্রাম হাইড্রোজেন রয়েছে, অর্থাৎ উই নো 18 গ্রাম H2O contain 2 গ্রাম হাইড্রোজেন। তাহলে X গ্রাম জলে কতটা হাইড্রোজেন রয়েছে বার করে নেব। অতএব X গ্রাম H2O contain 2/18 গণিত X, এত গ্রাম হাইড্রোজেন সমান X/9 গ্রাম হাইড্রোজেন। তাহলে এতটা পরিমাণ হাইড্রোজেন পাওয়া গেছে। যে জৈব যৌগটা নেওয়া আছে সূক্ষ্মভাবে সেটা কিন্তু W গ্রাম। অতএব W গ্রাম অর্গ্যানিক কম্পাউন্ড contain X/9 গ্রাম হাইড্রোজেন। তাহলে 100 গ্রাম অর্গ্যানিক কম্পাউন্ড, অতএব 100 গ্রাম অর্গ্যানিক কম্পাউন্ড contain X/9, নিচে W আর উপরে হলো গিয়ে 100, এত গ্রাম হাইড্রোজেন। তাহলে আমরা পেলাম 100 গ্রাম জৈব যৌগে এত গ্রাম হাইড্রোজেন, অতএব পার্সেন্টেজ অফ হাইড্রোজেন বা অ্যামাউন্ট অফ হাইড্রোজেন in organic compound বা in the supplied sample সমান X into 100/9 into W, এত পার্সেন্ট। তাহলে এইভাবে আমরা হাইড্রোজেনের যেমন শতকরা পরিমাণ পেয়ে গেলাম, ঠিক একইভাবে এস্টিমেশন অফ কার্বন বাই লিভিক মেথড, ওই একইভাবে আবার KOH ইউটিউব যুক্ত KOH এর ওজনটা প্রথমেই আমরা ওজন করে নিয়েছিলাম, ধরে নিচ্ছি তার ওজনটা আবার একটা ওজন অর্থাৎ W1 বা W1 W2 নেওয়া আছে, W3 নিয়ে নিচ্ছি। ফার্স্ট ওয়েট বলে উল্লেখ করি, ফার্স্ট ওয়েট সমানই হলো গিয়ে ওয়েট অফ ইউটিউব প্লাস KOH যুক্ত ইউটিউবের ওজন সমান W3 গ্রাম পাওয়া গেল। দ্বিতীয়বার যখন পুরো কমপ্লিট বিক্রিয়াটি হলো, দহনটা সম্পূর্ণ হয়ে গেল, তারপরে ঠান্ডা করে নেওয়ার পর আবার ইউটিউবটিকে খুলে দ্বিতীয়বার আবার ওজন করা হলো, সেটা সেকেন্ড ওয়েট হচ্ছে গিয়ে ওয়েট অফ ইউটিউব প্লাস KOH প্লাস হতে শোষিত হয়ে গেছে কার্বন ডাইঅক্সাইড সমান ধরে নিচ্ছি সেই ওজনটা W4 গ্রাম। এবারে এই দ্বিতীয় ওজন থেকে প্রথম ওজনটা বাদ দিয়ে দিলে শোষিত কার্বন ডাইঅক্সাইডের ওজন পেয়ে যাব ওয়েট অফ অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড সমান হলো গিয়ে W4 মাইনাস W3 গ্রাম।
এটাকে ধরে নিলাম ওয়াই গ্রাম, লেট। এবার আমরা জেনে নেব এই ওয়াই গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কত গ্রাম কার্বন আছে। আমরা জানি CO2 কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন 12 আর অক্সিজেন 32, মোটে টোটাল ওজন 44। আমরা জানি ওই 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড কন্টেন 12 গ্রাম কার্বন। তাহলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পেয়েছি? ওয়াই গ্রাম। তাহলে ওয়াই গ্রাম কার্বন ডাইঅক্সাইড কন্টেন 12/44 ইন্টু ওয়াই, এত গ্রাম কার্বন। এবার এত গ্রাম কার্বন রয়েছে এই ডাব্লু গ্রাম নমুনাতে জৈব যৌগে। অতএব ডাব্লু গ্রাম অর্গ্যানিক কম্পাউন্ড contain 12/44 এত গ্রাম কার্বন। 100 গ্রাম অর্গ্যানিক কম্পাউন্ড contain 12/W, নিচে হচ্ছে গিয়ে 44 আর উপরে 100, এত গ্রাম কার্বন। তাহলে 100 গ্রাম জৈব যৌগে এত গ্রাম কার্বন রয়েছে। অতএব অ্যামাউন্ট অফ কার্বন ইন দ্য সাপ্লাইড স্যাম্পল সমান পেলাম এখানে 12y ইন্টু 100, 12 ইন্টু ওয়াই ইন্টু 100 বাই ডাব্লু ইন্টু 44, নিচে ডাব্লু ইন্টু 44। এইটা হলো গিয়ে কার্বনের শতকরা পরিমাণ। আমরা এ বিষয়কে একটা নিউমেরিক্যাল প্রবলেম নিচ্ছি। নিউমেরিক্যাল প্রবলেম অন। এটার ক্ষেত্রে একটা নমুনা, নির্দিষ্ট পরিমাণ নমুনা ধরে নিচ্ছে 0.5 গ্রাম। 0.5 গ্রাম of an organic sample, একটা জৈব নমুনা, on oxidation with cupric oxide by Liebig's method to form 0.9 gram of H2O and 1.1 gram of carbon dioxide. Calculate the percentage of কার্বন অ্যান্ড হাইড্রোজেন। কার্বন এবং হাইড্রোজেনের শতকরা পরিমাণ ক্যালকুলেট করতে বলছে। তাহলে একইভাবে আমাদের জানা আছে যে পার্সেন্টেজ অফ হাইড্রোজেন সমান হাইড্রোজেনের পার্সেন্টেজটা x ইন্টু 100/9 ইন্টু ডাব্লু, x ইন্টু 100/9 ইন্টু ডাব্লু। এক্সটা হলো গিয়ে জলের ওজন, কত নেওয়া হয়েছে জলের ওজনটা 0.9 গ্রাম। তাহলে 0.9 ইন্টু 100/9 ইন্টু ডাব্লু 0.5 নেওয়া আছে। জৈব যৌগের পরিমাণটা সমান হলো গিয়ে, তাহলে জৈব যৌগটিতে হাইড্রোজেনের পরিমাণ 20%। ঠিক একইভাবে তাহলে যে
পার্সেন্টেজ অফ হাইড্রোজেন, হাইড্রোজেন হয়ে গেল কার্বন, সমান কার্বনের ক্ষেত্রে পেলাম 12 ইন্টু ওয়াই, 12 ইন্টু ওয়াই ইন্টু 100 বাই ডাব্লু ইন্টু 44 সমান 12 ওয়াই এর মানটা হলো গিয়ে কার্বন ডাইঅক্সাইডের ওজন এখানে 1.1 গ্রাম, 1.1 গ্রাম ইন্টু 100 ডিভাইডেড বাই ডাব্লুর ওজনটা 0.5 ইন্টু 44, এত শতকরা পরিমাণটা, তাহলে সমান 60%। তাহলে কার্বনের শতকরা পরিমাণটা পেলাম 60%, শুধু এই ফর্মুলায় বসিয়ে দিলে হয়ে গেল। বেশ, এই হচ্ছে গিয়ে একটা জৈব যৌগে কার্বন এবং হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত লিভিক মেথডে বেরোলো। এবারে আমরা নাইট্রোজেনে, জৈব যৌগে যদি নাইট্রোজেন থাকে কোনো জৈব নমুনায়, তাহলে সে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত সেটা বের করব। এস্টিমেশন অফ নাইট্রোজেন, এই নাইট্রোজেন এস্টিমেশনের ক্ষেত্রে দুটো পদ্ধতি রয়েছে। একটা হলো গিয়ে ডুমার পদ্ধতি, ডুমাস মেথড হলো ডুমাস মেথড, তৃতীয়টা হলো গিয়ে জেলডাল মেথড। মোস্ট ইম্পর্ট্যান্ট মেথড দুটোই। প্রথমত ডুমাস পদ্ধতি, এই ডুমাস পদ্ধতির ক্ষেত্রেও এই একইভাবে ডুমাস মেথডে আমরা একটা অর্গানিক কম্পাউন্ড নিলাম। এই অর্গানিক কম্পাউন্ড, আর আমি যন্ত্রসজ্জা দিচ্ছি না, এটাকে ওই একইভাবে, আর তার সঙ্গে অর্গানিক কম্পাউন্ডে স্বাভাবিকভাবেই কার্বন, হাইড্রোজেন, আর যেহেতু নাইট্রোজেন নির্ণয় করব তো নাইট্রোজেন অবশ্যই থাকবে, প্লাস আদার্স থাকতে পারে। এই জৈব যৌগ যেটা নেওয়া হলো এটাকে সূক্ষ্মভাবে ওই রকম ওজন করে একটা নির্দিষ্ট ওজন নেওয়া হলো, ধরে নিচ্ছি সেটা ডাব্লু গ্রাম ওজনের একটা জৈব যৌগ নেওয়া হলো। এতে করে এই কিউপ্রিক অক্সাইড, অতিরিক্ত পরিমাণে আবার কিউপ্রিক অক্সাইড মিশ্রিত করে তীব্রভাবে উত্তপ্ত করা হলো, তাপ দেওয়া হলো। এই উত্তাপের ফলে কার্বন ডাইঅক্সাইড আর যাবতীয় অক্সিজেন সাপ্লাই করে কিউপ্রিক অক্সাইড, পাত্রে কপারটা পড়ে থাকবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, হাইড্রোজেনটা জলে পরিণত হবে, আর নাইট্রোজেন, বেশিরভাগটাই নাইট্রোজেন গ্যাস তৈরি হবে, আর কিছুটা নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড তৈরি হতে পারে, অর্থাৎ NX-OY। তার কারণ X2 ওয়াই এর মান 1 হলে নাইট্রাস অক্সাইড, X এর মান 1 ওয়াই এর মান 1 হলে গিয়ে সেক্ষেত্রে নাইট্রিক অক্সাইড, তারপরে X1 Y2 হলে নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, পেন্টঅক্সাইড ইত্যাদি যাবতীয় নাইট্রোজেনের অক্সাইডগুলো তৈরি হবে। বেশ, এই যে গ্যাস মিক্সচার, এই গ্যাস মিক্সচারটিকে আবার উত্তপ্ত তামার কয়েল বা তাম্রকুণ্ডলী বা তার জালি উত্তপ্ত অবস্থায় যদি চালনা করা হয়, তাহলে একদিকে কিউপ্রিক অক্সাইড যেমন অক্সিজেন সাপ্লাই করছে, এদের অক্সাইডে পরিণত করছে, আবার উত্তপ্ত তামা বিশেষ করে নাইট্রোজেনের অক্সাইডের সংস্পর্শে এসে গেলে এই নাইট্রোজেনের অক্সাইড থেকে অক্সিজেনকে টেনে নেবে, আর সেই সঙ্গে তৈরি হবে আবার কিউপ্রিক অক্সাইডে ফিরে আসবে, আর অক্সিজেন টেনে নিয়ে পুরোপুরি নাইট্রোজেনে কনভার্ট হবে। আলটিমেটলি হলো গিয়ে কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেনটা টানবে না,
হাইড্রোজেন অর্থাৎ জল থেকে প্রাপ্ত অক্সিজেন এটাও টেনে নেবে না, শুধু NH2OI অর্থাৎ নাইট্রোজেনের অক্সাইড থাকে অক্সিজেনে টেনে নেবে না, পুরোপুরি নাইট্রোজেন গ্যাসে পরিণত করবে। এই যে গ্যাস মিক্সচার, এবারে এই গ্যাস মিশ্রণটিকে আবার অ্যানহাইড্রাস ক্যালসিয়াম ক্লোরাইড যুক্ত নলের মধ্য দিয়ে চালনা করা হয়। অ্যানহাইড্রাস ক্যালসিয়াম ক্লোরাইড, এতে জলটাকে টেনে নিল, তাহলে জলটা বেরিয়ে গেল। প্রাপ্ত গ্যাস মিশ্রণে থেকে গেল কার্বন ডাইঅক্সাইড প্লাস নাইট্রোজেন গ্যাস। একে আবার KOH দ্রবণের মধ্য দিয়ে ওই একইভাবে আগে যেমন চালনা করা হয়েছিল KOH দ্রবণের মধ্য দিয়ে চালনা করা হলো, তাতে কার্বন ডাইঅক্সাইডটা শুষে নিল, পড়ে থাকে নাইট্রোজেন গ্যাস। এই যে নাইট্রোজেন গ্যাস যেটা পাওয়া গেল সেটা সিপ নাইট্রোমিটার যন্ত্রে এই নাইট্রোজেন গ্যাসটাকে যদি কালেক্ট করা হয় তাহলে ধরে নিচ্ছি যে ওই নাইট্রোজেন গ্যাসের NTPতে আয়তনটা আমরা VmL, let volume of at NTP সমান VmL। তাহলে এই NTPতে যে নাইট্রোজেন গ্যাসটি পাওয়া গেল সিপ নাইট্রোমিটার যন্ত্রে কালেক্ট করার ফলে, তাকে প্রথমে যে নাইট্রোজেন গ্যাস পাওয়া গেছিল সেটা পরিবেশের চাপ এবং তাপে একটা আয়তন হয়েছিল। তার পরবর্তীতে P1V1/T1 সমান P2V2/T2 এরই মাধ্যমে ফর্মুলার মাধ্যমে তার NTPতে আয়তন কত হলো সেটা বের করে নিলাম। তো ধরে নিচ্ছি সে আয়তনটাকে V ধরে নিলাম। এরপরে V আয়তনের যে নাইট্রোজেন গ্যাস পেলাম কত গ্রাম জৈব যৌগ থেকে W গ্রাম, এই নাইট্রোজেনের ওজনটা কত। এখন আমরা জানি যে NTPতে 22,400 ml নাইট্রোজেন গ্যাসের ওজন হচ্ছে 28 গ্রাম। তাহলে 22,000 অর্থাৎ ওয়েট অফ 22,400 ml নাইট্রোজেন, weight of 22,400 ml নাইট্রোজেন at NTP সমান হলো গিয়ে 28 গ্রাম বা 22.4 লিটার নাইট্রোজেনের NTPতে 22.4 লিটার নাইট্রোজেন গ্যাসের ওজন 28 গ্রাম। তাহলে 1 ml নাইট্রোজেন গ্যাসের ওজন 28 বাই 22,400 গ্রাম। কত ml পেলাম? VmL। অতএব VmL নাইট্রোজেন গ্যাসের ওজন 28 বাই 22,400 নিচে হয়ে গেল উপরে V, এত গ্রাম। এই পরিমাণ নাইট্রোজেন গ্যাস অর্থাৎ নাইট্রোজেন পাওয়া গেছে কত গ্রাম জৈব যৌগে? W গ্রাম জৈব যৌগে। তাহলে W গ্রাম জৈব যৌগে এত গ্রাম নাইট্রোজেন রয়েছে, 1 গ্রাম জৈব যৌগে নিয়ে 100 গ্রাম জৈব যৌগ। অতএব W গ্রাম of organic compound contain এত গ্রাম 28 into V by 22,400 এত গ্রাম নাইট্রোজেন। 1 গ্রাম অর্গানিক কম্পাউন্ড নিয়ে 100 গ্রাম। 100 গ্রাম অর্গানিক কম্পাউন্ড কন্টেন 28 into V by 22,400 নিচে এসে গেল W উপরে 100। এইটা হলো নাইট্রোজেনের শতকরা পরিমাণ। সংক্ষিপ্ত করে নিলাম, এটাই হলো গিয়ে মানে এত গ্রাম নাইট্রোজেন, এটাই নাইট্রোজেনের শতকরা পরিমাণ অর্থাৎ পার্সেন্টেজ অফ নাইট্রোজেন বাই অ্যামাউন্ট অফ নাইট্রোজেন। অতএব অ্যামাউন্ট বা পরের লাইনে অ্যামাউন্ট অফ
ইন অর্গানিক কম্পাউন্ড সমান পেলাম, এটা পার্সেন্ট শতকরা পরিমাণ। এই হিসাবে একটা প্রবলেম, নিউমেরিক্যাল প্রবলেম দিচ্ছি। প্রবলেম 2, একটা জৈব নমুনার ওজনটা 0.5 গ্রাম, এতে 112 ml অফ নাইট্রোজেন গ্যাস at NTP is obtained। কত গ্রাম জৈব নমুনা থেকে নাইট্রোজেন গ্যাসটা পাওয়া গেল এনটিপিতে 112 ml। ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ নাইট্রোজেন অফ দ্য স্যাম্পল। মধ্যে নাইট্রোজেনের শতকরা পরিমাণটা ক্যালকুলেট করতে হবে। আমরা তো এখানে পেয়ে গেলাম যে অ্যামাউন্ট অফ নাইট্রোজেন, এই ফর্মুলায় বসিয়ে দিচ্ছি। অতএব অ্যামাউন্ট অফ ইন দ্য স্যাম্পল সমান 28, ভি এর পরিমাণটা 112 ml ডিভাইডেড বাই 224 ইন্টু ডাব্লুটা নেওয়া আছে 0.5 গ্রাম সমান, তাহলে জৈব যৌগটাতে নাইট্রোজেনের শতকরা পরিমাণ পেলাম 28%। আর একটা পদ্ধতি রয়েছে এস্টিমেশন অফ নাইট্রোজেন বাই জেলডাল মেথড। জেলডাল এক্ষেত্রে ওই একইভাবে একটা অর্গানিক নমুনা নেওয়া হলো, মানে অর্গানিক কম্পাউন্ড একটা নেওয়া হলো, যার মধ্যে কার্বন, হাইড্রোজেন আর সেই সঙ্গে নাইট্রোজেন অবশ্যই থাকবে। একে সূক্ষ্মভাবে ওজন করা হলো, পাওয়া গেল ডাব্লু গ্রাম। তাহলে ডাব্লু গ্রাম ওজনের একটা অর্গানিক কম্পাউন্ড নেওয়া হলো, এইটার সঙ্গে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড মিশিয়ে তীব্রভাবে উত্তপ্ত করা হলো, স্ট্রংলি হিটেড। তীব্র উত্তপ্ত করার ফলে জৈব যৌগে উপস্থিত নাইট্রোজেনটা পুরোপুরি অ্যামোনিয়াম সালফেটে পরিণত হয়, প্লাস আদার্স যা হবে। এই অ্যামোনিয়াম সালফেট ওই দ্রবণে দ্রবীভূত হয়ে থাকবে। এখন এই অ্যামোনিয়াম সালফেটের মধ্যে যদি KOH দ্রবণ মানে ক্ষার, KOH বা NaOH এই সলিউশন বা এর সলিড আকারে যে ট্যাবলেট বা পিলেটগুলো থাকে সেটাকে মিশ্রিত করে আবার যদি উত্তপ্ত করা হয়, তাহলে আমরা জানি অ্যামোনিয়াম ঘটিত লবণে যে কোনো ক্ষার দিয়ে দিলে পুরোপুরি সে লবণ থেকে অ্যামোনিয়া গ্যাসটা পরিমাণগতভাবে বেরিয়ে যাবে। তাহলে অ্যামোনিয়া গ্যাস বেরিয়ে গেল। এই নির্গত অ্যামোনিয়া গ্যাসটাকে যদি একটা নির্দিষ্ট পরিমাণ সালফিউরিক অ্যাসিড দ্রবণের মধ্য দিয়ে চালনা করা হলো, পাস্ট থ্রো V1 ml S1 নর্মাল মাত্রার সালফিউরিক অ্যাসিড দ্রবণ। যে সালফিউরিক অ্যাসিড দ্রবণের মধ্যে এই যে অ্যামোনিয়া গ্যাসটাকে চালনা করা হলো, সেই সালফিউরিক অ্যাসিডটা অ্যামোনিয়াকে প্রশমিত করে দেবে। এবার অ্যামোনিয়া প্রশমনের জন্য যতটুকু সালফিউরিক অ্যাসিড প্রয়োজন তার থেকে একটু বেশি সালফিউরিক অ্যাসিড নেওয়া হয়, মানে এই সালফিউরিক অ্যাসিডটা যেন এক্সেস হয়ে থাকে, অতিরিক্ত হয়ে থাকে কিছুটা। তাহলে এক্সেস সালফিউরিক অ্যাসিড, যে সালফিউরিক অ্যাসিড আয়তন কিন্তু VmL আর মাত্রা S1 নর্মাল মাত্রা, এই দ্রবণের মধ্য দিয়ে চালনা করলে পুরোপুরি অ্যামোনিয়াটা সালফিউরিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে আবার অ্যামোনিয়াম সালফেট NH4 আর তার সঙ্গে যুক্ত এই সালফিউরিক অ্যাসিড, যেটা আনইউজড সালফিউরিক অ্যাসিড, যেহেতু সালফিউরিক অ্যাসিডটা বেশি নেওয়া হয়েছে, সেই প্লাস সালফিউরিক অ্যাসিড যেটা আনইউজড, অব্যবহৃত সালফিউরিক অ্যাসিড কিছুটা থেকে গেল। এবারে এই আনইউজড সালফিউরিক অ্যাসিডটা, মানে এই যে মিক্সচার, এই মিক্সচারের মধ্যে যে আনইউজড সালফিউরিক অ্যাসিড আছে,
এই আনইউজ সালফিউরিক অ্যাসিড ইজ নিউট্রালাইজড বাই, এর মিশ্রণটাকে এবার স্ট্যান্ডার্ডাইজ করা হলো একটা প্রমাণ ক্ষার দ্রবণ দ্বারা। তাহলে দিস আনইউজ সালফিউরিক অ্যাসিড ইজ বাই V2ml S2 নর্মাল NaOH দ্রবণ। তাহলে V2ml S2 নর্মাল মাত্রার ক্ষার দ্রবণ দিয়ে এই সালফিউরিক অ্যাসিডটা প্রশমিত করা হলো, নিয়ে একটা নিউট্রাল সলিউশন পাওয়া গেল। একটা নিউট্রাল সলিউশন পাওয়া গেল। এবারে এ থেকে আমরা নাইট্রোজেনের পরিমাণটা বার করব। কিভাবে বার করে নেব? প্রথমত হলো গিয়ে যে NaOH এখানে ব্যবহার করা হলো, যত গ্রাম তুল্যাঙ্ক বা যত মিলিমোল তত মিলিমোল এখানে আনইউজ সালফিউরিক অ্যাসিড রয়েছে। কারণ অ্যাসিড ক্ষারের যে বিক্রিয়াগুলো হয় সমতুল্যাঙ্ক অনুযায়ী হয়ে থাকে, তাই অ্যামাউন্ট অফ NaOH আমরা পাবো সেটা হলো আয়তন V2 ইন্টু S2। আয়তনকে মাত্রা দিয়ে গুণ করলে, নর্মাল মাত্রা দিয়ে গুণ করলেই আমরা মিলি তুল্যাঙ্ক পেয়ে যাও, মিলি ইকুইভ্যালেন্ট, মিলি তুল্যাঙ্ক। এখন যত মিলি তুল্যাঙ্ক ক্ষার হবে তত মিলি তুল্যাঙ্ক কিন্তু অ্যাসিড হতেই হবে, কেন সমতুল্যাঙ্ক অনুযায়ী বিক্রিয়া যেহেতু করে। অতএব অ্যামাউন্ট অফ সালফিউরিক অ্যাসিড, সে আনইউজ সালফিউরিক অ্যাসিড যেটা আনইউজড সালফিউরিক অ্যাসিড, সেটা সমান ওই একই পরিমাণ V2S2 মিলি ইকুইভ্যালেন্ট, মিলি তুল্যাঙ্ক। আর তার আগে এই যে সালফিউরিক অ্যাসিড নেওয়া হয়েছিল এক্সেস, এটা হলো গৃহীত সালফিউরিক অ্যাসিড, এটা টেকেন সালফিউরিক অ্যাসিড, টেকেন সালফিউরিক অ্যাসিড। তাহলে গৃহীত সালফিউরিক অ্যাসিডে ইউজড এবং আনইউজ দুটোই রয়েছে, তাই অ্যামাউন্ট অফ টেকেন সালফিউরিক অ্যাসিড, অ্যামাউন্ট অফ টেকেন সালফিউরিক অ্যাসিড, গৃহীত সালফিউরিক অ্যাসিডের পরিমাণটা সেক্ষেত্রেও আয়তন ইন্টু মাত্রা গুণ করে নিলে মিলি তুল্যাঙ্ক হয়ে যাবে। তাহলে V1 ইন্টু S1 এত মিলি তুল্যাঙ্ক গৃহীত সালফিউরিক অ্যাসিড, আর তার মধ্যে আনইউজ সালফিউরিক অ্যাসিড এত মিলি তুল্যাঙ্ক। তাহলে ইউজড সালফিউরিক অ্যাসিড, যে সালফিউরিক অ্যাসিডটা শুধু এই অ্যামোনিয়াটাকে প্রশমিত করতে সাহায্য করেছে, সেই সালফিউরিক অ্যাসিডের পরিমাণটা। অতএব ইউজ সালফিউরিক অ্যাসিড, used sulfuric acid that is used for the neutralization of ammonia, সেটা হলো গিয়ে গৃহীত সালফিউরিক অ্যাসিড হলো V1S1 মিলি তুল্যাঙ্ক, আর আনইউজড সালফিউরিক অ্যাসিড হলো গিয়ে V2S2 মিলি তুল্যাঙ্ক। তাহলে এত মিলি তুল্যাঙ্ক ইউজড সালফিউরিক অ্যাসিড। এবারে যে সালফিউরিক অ্যাসিডটা ব্যবহার হয়েছে যত মিলি তুল্যাঙ্ক তত মিলি তুল্যাঙ্ক নিশ্চয়ই অ্যামোনিয়া গ্যাসটা তৈরি হয়েছে, তাহলে ওইটাই হলো গিয়ে। অতএব অ্যামাউন্ট অফ অ্যামোনিয়া, অ্যামাউন্ট অফ অ্যামোনিয়া সেটাও কিন্তু অত মিলি তুল্যাঙ্ক, V1S1 মাইনাস V2S2 আচ্ছা এত মিলি তুল্যাঙ্ক। অতএব অ্যামাউন্ট অফ অ্যামোনিয়া, মিলি তুল্যাঙ্ককে 1000 দিয়ে ভাগ করলে গ্রাম তুল্যাঙ্ক হয়ে যাবে, V1S1 মাইনাস V2S2 বাই 1000 এত গ্রাম ইকুইভ্যালেন্ট গ্রাম তুল্যাঙ্ক। এবারে অ্যামোনিয়াতে যত গ্রাম তুল্যাঙ্ক অ্যামোনিয়া, ওতে কিন্তু তত গ্রাম তুল্যাঙ্ক নাইট্রোজেন থাকবে, বা 1 গ্রাম তুল্যাঙ্ক অ্যামোনিয়াতে 14 গ্রাম নাইট্রোজেন আর 3 গ্রাম হাইড্রোজেন রয়েছে। অর্থাৎ বা অতএব 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অ্যামোনিয়া, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অ্যামোনিয়া contain 17 গ্রাম অ্যামোনিয়া, 17 গ্রাম অ্যামোনিয়া 17 গ্রাম
অ্যামোনিয়া, আর সেই 17 গ্রাম অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে 14 গ্রাম। তাহলে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অ্যামোনিয়া কন্টেন 14 গ্রাম, একবারে করে নিই, 14 গ্রাম নাইট্রোজেন। তাহলে 1 গ্রাম তুল্যাঙ্ক অ্যামোনিয়াতে 14 গ্রাম নাইট্রোজেন, কত গ্রাম তুল্যাঙ্ক অ্যামোনিয়া পেয়েছি? এতটা। অতএব ভিওনেশন মাইনাস V2S2 বাই 1000, এত গ্রাম তুল্যাঙ্ক অ্যামোনিয়াতে কন্টেন 14 ইন্টু ভিওনেশন মাইনাস V2S2 বাই 1000, এত গ্রাম নাইট্রোজেন। এবার আমরা জানি যে নাইট্রোজেন, যে এই যে নাইট্রোজেনটা পেলাম কত গ্রাম জৈব যৌগে? W গ্রাম জৈব যৌগে। অতএব W গ্রাম অর্গ্যানিক কম্পাউন্ড কন্টেন তো গ্রাম নাইট্রোজেন। তাহলে 100 গ্রাম অর্গ্যানিক কম্পাউন্ড, 100 গ্রাম অর্গ্যানিক কম্পাউন্ড কন্টেন 14 ইন্টু V1S1 মাইনাস V2S2 বাই 1000, নিচে W এসে গেল, উপরে 100 চলে গেল, এত গ্রাম নাইট্রোজেন। এটাই হলো নাইট্রোজেনের শতকরা পরিমাণ। একটু সংক্ষিপ্ত করে নিই, এটাই হলো নাইট্রোজেনের শতকরা পরিমাণ। অর্থাৎ অতএব অ্যামাউন্ট অফ নাইট্রোজেন সমান 1.4 ইন্টু V1S1 মাইনাস V2S2 বাই W, এই শতকরা পার্সেন্টেজ। W হচ্ছে গিয়ে জৈব যৌগের পরিমাণ, আর V1S1 আর V2S2, V1S1 মানে হলো গিয়ে প্রথমে যে অ্যাসিড নেওয়া হয়েছিল তার আয়তন, অ্যাসিডের মাত্রা। V2S2 মানে যে ক্ষার নেওয়া হয়েছিল তার আয়তন, এবং S2 হচ্ছে তার মাত্রা। এটা হলো নাইট্রোজেনের শতকরা পরিমাণ। মোস্ট ইম্পর্ট্যান্ট এই ফর্মালিটি, যা থেকে কম্পালসারি একটা কোয়েশ্চেন থাকেই আর কি, বিশেষ করে নিটে। এর রেসপেক্টে আবার একটা নিউমেরিক্যাল প্রবলেম দিচ্ছি। একটা অর্গ্যানিক নমুনা, এবারে আগে 0.5 গ্রাম নিলাম, এবার একটু চেঞ্জ করে নিচ্ছি, যে 0.14 গ্রাম of an organic sample when heated with concentrated sulfuric acid and then followed by NaOH solution, তারপরে যদি ওটাকে NaOH সলিউশন মেশানো হয় তাহলে অ্যামোনিয়া গ্যাস নির্গমন হবে। দ্য এভলভড অ্যামোনিয়া গ্যাস ইজ পাসড থ্রু 100 ml 0.1 normal sulfuric acid solution. The excess sulfuric acid is neutralized 50 ml 0.1 normal NaOH solution. Calculate the percentage of nitrogen in the organic compound. এক্ষেত্রে ফর্মুলা সব দেওয়া আছে। অ্যামাউন্ট অফ নাইট্রোজেন ইন অর্গ্যানিক কম্পাউন্ড, ফর্মুলাটা জানি আমরা, 1.4 ইন্টু V1S1 মাইনাস V2S2 বাই W, এটা হলো গিয়ে শতকরা পরিমাণ, সমান 1.4 V1 মিনস 100
S1 0.1, V2 50, S2 অবশ্যই একই মাত্রা 0.1, তারপরে হলো গিয়ে ডাব্লুটা নেওয়া আছে 0.14, 0.14 সমান এটা হলো 1.4। তাহলে জৈব যৌগে নাইট্রোজেনের শতকরা পরিমাণ 50%। খুবই গুরুত্বপূর্ণ এই প্রবলেম। এটা একটা রাউন্ড ফিগারে এগুলো সংখ্যাগুলো নেওয়া আছে, যার কারণেই অ্যান্সারটাও রাউন্ড ফিগারে এসছে। কিন্তু যে সমস্ত প্রবলেমগুলো দিয়ে থাকবে হয়তো রাউন্ড ফিগারে নাও থাকতে পারে। বেশ, আজকে এখানেই শেষ করা হলো।